এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। আমি মিতা, বাংলাদেশের একটি ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় আমার প্রাণের শহর বরিশাল থেকে নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো সকালবেলা কিন্তু কিচেন থেকে শুরু করেছি। আর আজকের ব্লগে কিন্তু আমি নিজের সম্পর্কে অনেক তথ্য দেব আপনাদের সাথে, কেন আমি এমন ধরনের হিসেব করে জীবনযাপন করি, আর সেই সাথে অল্প বেতনে যারা মধ্যবিত্ত সংসার যাপন করছেন তারা কিভাবে নিজের সংসারটা পরিপাটিভাবে সুন্দর করে সাজাতে পারেন, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক আপুদেরই কিন্তু একটা জিজ্ঞাসা ছিল যে আমার হাজব্যান্ড কি করে আর আমি কেনই বা এত হিসেব করে চলি। তো সেটাই। আর এর আগে একটি ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ৮,০০০ টাকা বেতনে কিভাবে সংসারটা চালানো যায়। আসলে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। অনেক আপুই আমার কাছে জানতে চেয়েছিলেন যে অল্প বেতন বা ৮,০০০ টাকা, স্পেসিফিক ৮,০০০ টাকা বেতনে কি করে সংসারটা চালাবেন। তো সেই আপুদের সমস্যার কথা চিন্তা করেই আমি ওই বাজেটটা করেছিলাম। তো ওই বাজেটে আমি দেখিয়েছিলাম যে ৩,০০০ টাকা ঘর ভাড়া। তো এখন যারা ৮,০০০ টাকা বেতন পায় বা ৮,০০০ টাকায় সংসারটা চালাতে চায়, তারা কি ৩,০০০ টাকার উপরে ঘর ভাড়া দিয়ে আদৌ থাকতে পারবে? একটা মানুষ যদি ৮,০০০ টাকা বেতন পায় আর সেই সংসারটা চালাতে গেলে, তাহলে কি ৮,০০০ টাকা বেতনের কেউ কখনো ৫,০০০ টাকা ঘর ভাড়া দিয়ে থাকতে পারবে? তাহলে সে খাবে কি? আগে তো মানুষের মৌলিক চাহিদা খাদ্য, তো খাদ্যের চাহিদা মেটানোর পর যেটা থাকবে সেই টাকায় তো সে ঘর ভাড়া থাকবে। তো একটা আপু আমাকে বলেছিলেন যে ৩,০০০ টাকা আসলে ঢাকা শহরে বস্তি ছাড়া আর কেউ থাকতে পারে না। হ্যাঁ, বস্তিতে থাকতে হলে সেখানেই থাকতে হবে। যেহেতু ৮,০০০ টাকা যে বেতন পাবে সে নিশ্চয়ই লাক্সারিয়াসভাবে কোনো বিল্ডিংয়ে থাকতে পারবে না, তাই না? তো সেই হিসেব মতোই কিন্তু আমি ওই ৮,০০০ টাকার বাজেটটা করেছিলাম। আর সেখানে বলেছিলাম ৩,০০০ টাকার ঘর ভাড়ায় থাকতে। হ্যাঁ, ৮,০০০ টাকা যদি আপনার সাংসারিক বাজেট হয় যে ৮,০০০ টাকায় আপনি আপনার মাসটা চালাবেন, তাহলে কিন্তু আপনার ৩,০০০ টাকার উপরে যদি আপনি ঘর ভাড়া থাকেন, তাহলে কিন্তু আপনার খাওয়ার জন্য তেমন টাকাই থাকবে না। এছাড়াও খাওয়া আর ঘর ভাড়া বাদেও কিন্তু আমাদের দৈনন্দিন অনেক চাহিদাই মেটাতে হয়, যার জন্য কিন্তু ৩,০০০ টাকার উপরে যদি আপনি বিলাসিতা করে কোনো সুন্দরভাবে জায়গায় থাকতে চান, সেক্ষেত্রে কিন্তু আসলে ৮,০০০ টাকা বেতনে আদৌ সংসার চালানো সম্ভব না। এছাড়াও আসলে এখন যে বাজার দরের ঊর্ধ্বগতি, তাতে কিন্তু ৮,০০০ টাকা বেতনে আসলে সংসার চালানো খুব টাফ ব্যাপার। আসলে এখন মধ্যবিত্ত সংসার একটা চালাতে গেলেও সেক্ষেত্রে কিন্তু ১০ থেকে ১৫,০০০ টাকা একদম চোখ বন্ধ করে চলে যায়। ১৫,০০০ টাকায় মাস চালানো, ঘর ভাড়া যারা দেয় তারা আসলে ঘর ভাড়া দিয়ে ১৫,০০০ টাকায় খাবারের হিসেব চালানোও কিন্তু খুব কষ্টকর। তো সেই ক্ষেত্রে এর জন্য আমি বলেছিলাম যে যদি ৮,০০০ টাকা আসলে বেতনে চালাতে হয়, সেক্ষেত্রে আসলে খুব সস্তা কোনো টিনের ঘরেই আসলে আপনাকে থাকতে হবে। এছাড়া আসলে কোনো উপায় নেই। আর ঢাকা শহর ছাড়া এই বরিশালে কিন্তু ৩,০০০ টাকায় বেশ মোটামুটি ভালো ধরনেরই ঘর ভাড়া পাওয়া যায়। আর আমার মনে হয় ঢাকা শহর ছাড়া বাইরের যে আশেপাশের জেলাগুলো, তাতে ভালোই ৩,০০০ টাকায় ঘর ভাড়া পাওয়া যায়। তো ঢাকা শহরে আসলে ব্যাপারটা একটু টাফ হয়ে যায়, এই আর কি। এছাড়াও কিন্তু অনেকে জিজ্ঞাসা করেছিলেন আমার হাজব্যান্ড কি করে। আসলে আমি আমার সব ব্লগেই দেখাই মধ্যবিত্ত পরিবারে কিভাবে অল্প টাকায় সংসার চালানো যায়, কিভাবে একটু টাকা জমানো যায়। তো এর জন্যই হয়তোবা অনেকে জিজ্ঞাসা করেন যে আমার হাজব্যান্ড কি করে। সত্যি বলতে আমার হাজব্যান্ড আসলে যা করে তাতে কিন্তু আমি একদম রাজরানীর মতো বিলাসিতা করে থাকতে পারি, তবে আমি কিন্তু সেটা করি না। তার আগে বলিনি আমার হাজব্যান্ড কি করে। আমার হাজব্যান্ড ব্যাংকে চাকরি করে। আমার হাজব্যান্ড একজন ব্যাংকার, সে মোটামুটি ভালো টাকায় স্যালারি পায়। এছাড়া আমি কিন্তু ঘর ভাড়া থাকি না, আমি আমাদের বিল্ডিংয়ে থাকি। তো আমাদের ৩ তলা বিল্ডিং, যার দোতলা ভাড়া দেওয়া। ছাড়াও কিন্তু আমার হাজব্যান্ড যে টাকা স্যালারি পায় তাতে কিন্তু আমি হেসে খেলে একদম রানীর মতো থাকতে পারি, তবে আমি কিন্তু সেটা থাকি না। আমি কিন্তু আমার ভবিষ্যৎ চিন্তা করে বেশ ভালো অ্যামাউন্টের টাকা জমাই, এবং আমার হাজব্যান্ডের যে স্যালারি পায় তা থেকে সবসময় চেষ্টা করি যে মোটামুটি লেভেলে একটা জীবনযাপন করে, তবে খুব বেশি যে একদম মোটামুটি জীবনযাপন করি তাও নয়, বেশ ভালো খাবার চাহিদা পূরণ করে, থাকা, ঘোরা, সব চাহিদা পূরণ করে যতটুকু সম্ভব ততটুকুই সেভ
করার চেষ্টা করি। তবে আমি আমার ব্লগগুলোতে এভাবে বলি কেন, যাতে আমার হাজব্যান্ড মোটা টাকা স্যালারি পায় বা সেজন্য যে সবার হাজব্যান্ড ওরকম পায় তা তো না। আমাদের পৃথিবীর এখন বেশিরভাগ মানুষই হচ্ছে মধ্যবিত্ত। তো মধ্যবিত্ত মানুষগুলো আসলে অল্প টাকা স্যালারিতে এই বর্তমান বাজারে কীভাবে খেয়ে পরে সুন্দরভাবে চালাতে পারবে, সেই বিষয়টা আসলে আপনাদের সাথে সেই বিষয়ে একটু পরামর্শ দেওয়ার জন্য বা সেই বিষয়ে একটু বিভিন্ন ধরনের মন্তব্য করার জন্যই আর কি আমি আমার ব্লগগুলো করি। এমন নয় যে আমি আমার জীবনটা যেভাবে চালাই সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। তাও এই জন্য আসলে আপনারা বিভ্রান্তিতে ভুগবেন না। আমি মোটেই কিন্তু ওইভাবে জীবনযাপন করি না যে একদম না খেয়ে না পরে তারপর জমাই। আমি বেশ ভালোভাবে সুন্দরভাবে খেয়ে তারপরে জমাই। এছাড়াও আমি এই বিষয়গুলো শেয়ার করি যাতে আপনাদের একটু উপকার হয়। এছাড়াও অনেকে কমেন্টে বিভিন্ন ধরনের ভিডিও মেকিং করার কথা বলে, এই জন্য আর কি এগুলো শেয়ার করি। তো আশা করছি আপনারা আপনাদের উত্তরটা পেয়ে গেছেন। আর আমি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের রান্না করে নিয়েছি। তবে আমি কিন্তু এত রান্না একসাথে করি না, এটা 2 দিনের রান্না ছিল, এর জন্যই সব ধরনের রান্না করে নিয়েছিলাম যাতে 2টা দিন আমার রান্না করতে না হয়। তো এই হচ্ছে ব্যাপার। এখন আশা করছি যে আপুর যে জিজ্ঞাসা ছিল সকলে সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তবে বর্তমান বাজারে অল্প টাকায় সংসার চালানোটা কিন্তু খুবই কষ্টকর, সেই সাথে একটু ভবিষ্যতের জন্য না জমালেই কিন্তু নয়। না হলে আমরা আমাদের ছেলেমেয়েদের জন্য কি রেখে যাব। এছাড়াও আপনার ছেলেমেয়ের কথাও যদি বাদ দেন তাহলেও বলবো যে নিজের জন্য আসলে দেখা যায় এখন যে ভেজালের যুগ, আমরা যে পরিমাণ ভেজাল খাচ্ছি অল্প বয়সেই কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছি। তো দেখা যায় কি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হলে প্রতি মাসে কিন্তু ডক্টরের কাছে যাওয়া বা নিজেদের একটু বয়স হলে গেলে যে ওষুধ খাওয়ার জন্যই আসলে 5-7 হাজার টাকা একটা বাজেট রেখে দিতে হয়। তো পরবর্তীতে যখন আপনার হাজব্যান্ড আজকে চাকরি করছে, দেখা যায় যে রিটায়ারমেন্টের পর বা ভবিষ্যতে যখন আপনি বয়স্ক হয়ে যাবেন, বুড়ো হয়ে যাবেন, তখন কিন্তু একটা অ্যামাউন্ট রেখেই দিতে হয় শুধু ডাক্তার আর ওষুধ খাওয়ার জন্য। তো তখন যেন আমাদের কষ্ট না হয় বা তখন সেই সময়টা যেন আমাদের চিকিৎসার কোনো ঘাটতি না হয়, সেই জন্যই আর কি জমিয়ে রাখার সবসময় পরামর্শ দিই আপনাদের। এছাড়াও আমার হাজব্যান্ড এখন মোটা টাকা স্যালারি পেলেও তার চাকরির শুরুর দিকে কিন্তু ব্যাপারটা মোটেই এরকম ছিল না, সে কিন্তু অত টাকা স্যালারি পেত না। তো তখন কম টাকার স্যালারিতে আমি কিভাবে জমিয়ে খেয়ে পরে সুন্দরভাবে থেকেছি সেটাই শেয়ার করি নিজস্ব অভিজ্ঞতা থেকে। এছাড়াও আপনি দেখবেন কি সংসারে আসলে খেয়ে পরে বাঁচতে কিন্তু বেশি টাকার দরকার হয় না, বিলাসিতা করতেই আসলে বেশি টাকার দরকার হয়। তো সেক্ষেত্রে আমরা যদি সংসারে একটু বুদ্ধি খাটাই, আমরা গৃহিণীরা বিশেষ করে যদি একটু বুদ্ধি খাটিয়ে সেভ করে চলি তাহলে কিন্তু অনেক টাকাই সংসারে বাঁচানো সম্ভব। তো এটাই আর কি আপনাদের সাথে বিভিন্ন টিপস শেয়ার করি, আশা করছি অনেকের উপকারে আসে। এছাড়াও অনেকে কিন্তু কমেন্ট করেও আমাকে জানান যে আমার ভিডিও দেখে অনেকে উৎসাহিত হন। তো আপনাদের উৎসাহিত করার জন্যই আসলে আমার এই প্রচেষ্টা। আশা করছি একটু হলেও আপনারা উপকৃত হবেন। তবে আপনারা সবসময় চেষ্টা করবেন একটু বুদ্ধি করে একটু সঞ্চয় করার, কারণ দেখা যায় কি অল্প একটু বুদ্ধি খাটালে যদি অনেকটা টাকা সঞ্চয় করা যায় বা ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা যায় তাতে খারাপ কি বলেন। তো এই হচ্ছে ব্যাপার। আর সেই সাথে আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আরও অনেক ধরনের পরামর্শ বা টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব, কিভাবে একটু বুদ্ধি খাটিয়ে বা অল্প টাকা বেতনে একটু বুদ্ধি খাটিয়ে আপনারা চললে অনেকটা টাকা ভবিষ্যতের জন্য সেভ করতে পারবেন। আজকের ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ।